নমস্কার ছাত্রছাত্রীরা, লুসি অনলাইনের পক্ষ থেকে আমি অন্বেষা, আপনাদের জিওগ্রাফি টিচার, এবং আজকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন চ্যাপ্টার। চলুন আজকে আমরা শুরু করি। আজকে আমরা কি বিষয় দেখতে চলেছি? আজকে আমরা দেখতে চলেছি হচ্ছে পৃথিবীর গতিসমূহ, যেটা কিনা ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার। আমরা হচ্ছে এর আগে ক্লাস 9 এর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার অলরেডি হচ্ছে দেখে নিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আছি, যেটা হচ্ছে পৃথিবীর গতিসমূহের বিষয়। ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো পৃথিবীর গতিসমূহ এই বিষয়ে জানার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে কি থেকে শুরু করব না, সৌরজগতের অন্যান্য গ্রহ। যখন আমরা অন্যান্য সমস্ত গ্রহের বিষয় হচ্ছে জানবো, তখন আমরা কি করতে পারবো না, এই সমস্ত হচ্ছে মানে গ্রহের এগুলো ভালোভাবে বুঝতে পারবো। এই পৃথিবীর যে গতি, তারপর পৃথিবীর হচ্ছে আবর্তন পরিক্রমণ, এই সমস্ত জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবো। তো চলুন আজকে আমরা হচ্ছে গ্রহ বিষয়ে হচ্ছে করবো। আচ্ছা, এখানে এই জায়গাটা একটু দেখে নেবেন, এটা আপনাদের পরে কাজে লাগবে। এই একটা যে গ্রহ দেখছেন একেবারে উল্টো উঁচু নিচু হয়ে আছে, এটাকে মনে রাখবেন, পরে আমি এক্সপ্লেন করবো কেন আপনাদের এটা বলেছি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা কি দেখছি, সর্বপ্রথম আমরা হচ্ছে কি না, একটা চার্ট দেখে নেব, যেখানে হচ্ছে সমস্ত গ্রহের বিষয় একটু ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট কি আছে? ফার্স্ট আছে বুধ, মার্কিউরি। বুধের বিষয় কি আছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। প্রথম চারটে আছে, পরের পেজে বাকি চারটে আছে। প্রথম চারটেকে আগে ভালোভাবে বুঝে নেব। প্রথমে কি আছে না, ডিস্টেন্স ফ্রম দ্য সান, মানে সূর্য থেকে হচ্ছে এর দূরত্ব কত আছে না, এর মার্কিউরি এর আছে কি না 57.9 মিলিয়ন, মানে 5,80,00,000। ঠিক আছে, বুধের হচ্ছে ডিস্টেন্স, সূর্য থেকে ডিস্টেন্স 5,80,00,000 হচ্ছে 80,00,000, 79,00,000। তারপরে শুক্রের কত 10,82,00,000। তারপর পৃথিবীর হচ্ছে 14,96,00,000। আর তারপরে হচ্ছে কিনা মঙ্গলের আছে 22,79,00,000। ঠিক আছে, এটা গেল তাদের সূর্য থেকে ডিস্টেন্স। এরপরে কি আছে না, এরপরে আছে ইকুয়েটোরিয়াল ডায়ামিটার। ইকুয়েটোরিয়াল ডায়ামিটার বলতে যেমন আমাদের পৃথিবীর কিনা সব থেকে স্ফীত অংশ হচ্ছে নিরক্ষরেখা, যেটাকে কিনা আমরা বৃত্তের হচ্ছে পরিধি হিসেবে গণনা করতে পারি। ঠিক তেমনি অন্যান্য সমস্ত গ্রহেরও কিন্তু ওই রকমই হচ্ছে একটা পরিধি আছে, সেই পরিধিটাকে কি বলা হয় না, ইকুয়েটোরিয়াল ডায়ামিটার। তো ইকুয়েটোরিয়াল ডায়ামিটার কিনা আছে বুধের আছে 4,879, মানে অনেকটা ছোট। এর মানে শুনে বুঝতে পারছি কি এর সাইজটা কতটা ছোট হবে। নেক্সট কি আছে না, শুক্র 12,104, অলমোস্ট পৃথিবীর কাছাকাছি। পৃথিবীর কত আছে না 12,757। আর মঙ্গলের কি আছে না 6,792, মানে মঙ্গলের আয়তন পৃথিবীর প্রায় অলমোস্ট অর্ধেক। ঠিক আছে, আর দেখুন বুধ এবং মঙ্গলের কিন্তু হচ্ছে আয়তনটা ছোট, আর শুক্র এবং পৃথিবী এই দুটো আয়তনটা কিন্তু প্রায় কাছাকাছি। ঠিক আছে, এবার আছে কি ডিউরেশন অফ রোটেশন। ডিউরেশন অফ রোটেশন মিন্স মানে এই যে হচ্ছে আমরা কি বলি, পৃথিবী হচ্ছে কি না নিজের অক্ষের চারিদিকে হচ্ছে একবার মানে এ করে না, সরি এটা সূর্য বোঝাবে, নিজের অক্ষের চারিদিকে কি করছে না একবার আবর্তন করছে। এই যে নিজের অক্ষের চারিদিকে যে একবার আবর্তন করছে, এই আবর্তনটা করতে কতটা সময় লাগছে? সর্বপ্রথম কি আছে না বুধ, বুধের কতটা সময় লাগছে 58 দিন 17 ঘন্টা। 58 দিন 17 ঘন্টা বুধের শুধু সময় লাগছে নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে। মানে অলমোস্ট আমাদের যখন হচ্ছে 2 মাস কাটতে যায়, যতক্ষণে 2 মাস হচ্ছে কমপ্লিট হবে ততক্ষণে আমরা কি দেখছি, ততক্ষণে আমরা হচ্ছে দেখছি কি বুধ শুধু নিজের হচ্ছে অক্ষের একবার চারিদিকে ঘুরছে, মানে কত স্লো ভাবে সে ঘুরছে। নেক্সট কি আছে না শুক্র, শুক্র কি করছে 243 দিন, সে শুধু নিজের অক্ষের চারিদিকে ঘুরতেই 243 দিন সময় নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইটাকে দেখে রাখুন, এইটার পরে আমরা হচ্ছে মানে পাশের এইটার সাথে যখন হচ্ছে ম্যাচ করবো না, পরে বুঝাবো এটা কি আছে, তখন হচ্ছে বুঝতে পারবেন কি আমি কি বলতে চাইছি। তারপরে কি আছে না পৃথিবী 24 ঘন্টা, আমরা জানি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ইন ডিটেল যদি জানতে চান তাহলে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু যদি অল ওভার হচ্ছে দেখতে চান তাহলে কি না 24 ঘন্টা 37 মিনিট। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে কি না পৃথিবী এবং মঙ্গল গ্রহ। মঙ্গল এবং পৃথিবী দুজনের কিন্তু আবর্তনের বেগ কিন্তু যদি আমরা দেখি প্রায় কাছাকাছি, মানে মঙ্গলেরও হচ্ছে 24 ঘন্টা অ্যাপ্রক্স, আর এধারে হচ্ছে পৃথিবীরও 24 ঘন্টা অ্যাপ্রক্স, জাস্ট একটু এধার ওধার আছে, কিন্তু দুজনেরই কিন্তু গতিটা প্রায় সমান, এই জন্য দুজনের হচ্ছে কিন্তু আবর্তনের স্পিডও কিন্তু প্রায় সমান। এবার আসছি রেভলিউশন, ডিউরেশন অফ রেভলিউশন মানে পরিক্রমণের বিষয়।
পরিক্রমণের বিষয় কি আছে? সর্বপ্রথম পরিক্রমণের বিষয়ে যেমন কি আমরা করতে পারি 88 দিন, ঠিক আছে? তো সূর্যের পৃথিবীকে হচ্ছে পূর্ণভাবে একবার সূর্যের পৃথিবীকে আমি ভুল বলছি আবার পুনরায়। বুধের হচ্ছে সূর্যকে একবার পুরো একটা রাউন্ড হচ্ছে পরিক্রমণ করে আসতে, মানে একবার হচ্ছে সূর্যকে চারিদিক থেকে পাক খেতে কত সময় লাগছে? 88 দিন। মানে 58 দিনে সে শুধু নিজের চারিদিকে ঘুরছে, 88 দিনে সে সূর্যের চারিদিকে ঘুরছে। মানে 3 মাস অ্যাপ্রক্স, ঠিক আছে? 3 মাসের মধ্যে সে কি করছে? না সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু সেই 3 মাসের মধ্যে 2 মাস তার কিসে লেগে যাচ্ছে? শুধু নিজের চারিদিকে ঘুরতে। মানে আমরা কি বলি না সূর্যের চারিদিকে একবার ঘুরে আসা মানে আমাদের জন্য 1 বছর কমপ্লিট হওয়া, রাইট? তো তার হচ্ছে 1 বছর 88 দিনে কমপ্লিট হচ্ছে, আর তার মধ্যে অর্ধেকের বেশি সময় সে শুধু নিজের চারিদিকে ঘুরেই সময় কাটাচ্ছে। শুক্র সে তো আবার হচ্ছে কিনা বুধের থেকেও 1 গাঁট এগিয়ে। সে কি করছে? তার হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে হচ্ছে 243 দিন সময় লাগছে। আর কি না যে সূর্যের চারিদিকে ঘুরতে তার সময় লাগছে কত? 225 দিন। মানে তার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সে একবার হচ্ছে পুরো সূর্যের চারিদিকে ঘুরে চলে এসেছে, কিন্তু তার নিজের চারিদিকে ঘোরা শেষ হয়নি, ঠিক আছে? এরপরে কি আছে? আমাদের পৃথিবী 365 দিন জানা। তারপরে কি আছে? মঙ্গল 687 দিন, মানে অলমোস্ট আমাদের বলতে গেলে 2 বছর কাছাকাছি। আচ্ছা, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স মানে বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য কি আছে? দেখুন, মার্কিউরি ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য সান। মার্কিউরি মানে বুধ, সে কি আছে? না সূর্যের সব থেকে কাছে, সুতরাং টেম্পারেচারটা অনেকটা বেশি থাকবে। ইট হ্যাজ নো স্যাটেলাইট, এর হচ্ছে কোনো উপগ্রহ নেই। অ্যান্ড ইট ইজ অলসো দ্য স্মলেস্ট প্ল্যানেট অন দ্য সোলার সিস্টেম। পুরো সোলার সিস্টেম মানে সৌর পরিবার বা সৌরজগতের মধ্যে সব থেকে যে হচ্ছে ছোট যে হচ্ছে প্ল্যানেট আছে, গ্রহ আছে, সেটাই কি? না সেটাই আছে আমাদের বুধ, ঠিক আছে? এরপর কি আছে? না ভেনাস, শুক্র। শুক্রর ক্ষেত্রে কি আছে? ভেনাস হ্যাজ এ কার্বন ডাই অক্সাইড রিচ অ্যাটমসফিয়ার। এর হচ্ছে পরিবেশ কার্বন ডাই অক্সাইড রিচ, মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা অনেকটা বেশি। তারপর কি আছে? ইট ডাজ নট হ্যাভ এনি স্যাটেলাইট, পুনরায় বুধের মতো এরও হচ্ছে কোনো উপগ্রহ নেই, ঠিক আছে? দেন আছে কি ভেনাস রিভলভস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। ভেনাস রিভলভস ফ্রম ইস্ট টু ওয়েস্ট মিন্স সমস্ত যে গ্রহ আছে না তারা কি করে সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটা কি ডান দিকে ঘোরে না? তো প্রত্যেকে কি করে এই ডান দিকে হচ্ছে যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে? কিন্তু এই ভেনাস কি করে? ভেনাস হচ্ছে মানে শুক্র, সে হচ্ছে কি করছে না পূর্ব থেকে পশ্চিম, মানে সবার থেকে উল্টো। যেখানে হচ্ছে সবাই পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, সেখানে হচ্ছে ভেনাস পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। নেক্সট আর্থ। আর্থের বিষয়ে আমরা প্রায় জানি। আর্থ ইজ দ্য অনলি প্ল্যানেট হুইচ হ্যাজ লাইফ অন ইট। একমাত্র গ্রহ যেখানে হচ্ছে জীবনের অস্তিত্ব আছে। ইট হ্যাজ ওয়ান স্যাটেলাইট কল্ড দ্য মুন। এর একটাই মাত্র উপগ্রহ আছে যার নাম চাঁদ, জানা জিনিস। আর্থ ইজ অলসো নোন অ্যাজ দ্য ব্লু প্ল্যানেট। পৃথিবী কি না এটাকে হচ্ছে ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ বলা হয়। তিনটেই জানা জিনিস, তাও এই যে সব স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স মানে বিশেষ বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, প্লিজ নোট ডাউন করে নেবেন, কারণ এগুলো ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় শর্ট কোশ্চেনে লেগে যেতে পারে। নেক্সট কি আছে? মার্স হ্যাজ এ নাইট্রোজেন রিচ অ্যাটমসফিয়ার। আমি ছবিটা বন্ধ করে দিই, নাহলে দেখাবে না। মার্স হ্যাজ এ নাইট্রোজেন রিচ অ্যাটমসফিয়ার, মানে মার্সের যে অ্যাটমসফিয়ার মানে পরিবেশে যেমন হচ্ছে কি ভেনাস কি ছিল? ভেনাসের হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেশি ছিল, মার্সে হচ্ছে কি আছে না নাইট্রোজেনের পরিমাণে বেশি আছে। তারপরে কি আছে? ইট হ্যাজ অ্যান আয়রন রিচ সয়েল কভার making it appear red. This is why Mars is also known as the red planet. এখানে কি না মঙ্গল গ্রহ তার মাটিতে হচ্ছে কিসের পরিমাণ বেশি? আয়রনের পরিমাণ বেশি। আয়রনের পরিমাণ বেশি থাকায় হচ্ছে সেটাকে দেখতে কি না লাল মনে হয়, যেন সেটাকে কি বলা হয়? লাল গ্রহ, ঠিক আছে? তো নীল গ্রহকে সরি পৃথিবী, লাল গ্রহকে মঙ্গল, ঠিক আছে? তারপরে কি আছে? The temperature this planet is almost like the earth. That is why scientists are working hard to find the existence of life on this planet. এখানে কি বলছে না এই যে হচ্ছে মঙ্গলের টেম্পারেচারও পৃথিবীর প্রায় কাছাকাছি, ঠিক আছে? তো মঙ্গলের টেম্পারেচার পৃথিবীর প্রায় কাছাকাছি থাকার কারণে
মানে সায়েন্টিস্টরা কি করছেন, তাদের ধারণা অনুযায়ী কি এখানে হচ্ছে জীব জগতের অস্তিত্ব থাকতে পারে, তাই তারা এখানে হচ্ছে জীব জগতের অস্তিত্বের বিষয়ে গবেষণা করছেন। ঠিক আছে, পুনরায় এখানে এই চারটের জন্য বলে দিই, এই চারটের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু হচ্ছে পরিক্রমণ পশ্চিম থেকে পূর্ব দিকে করছে। একমাত্র কিন্তু এই যে হচ্ছে অংশটা, ইনি হচ্ছেন কি করছেন, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছেন। পয়েন্ট টু বি নোটেড। নেক্সট নেক্সট আছে কি, আচ্ছা আমি ভুল করে মঙ্গলকেও এখানে জুড়ে দিয়েছি, কিন্তু ঠিক আছে, আমরা এই পরের এই চারটের উপর ফোকাস করার চেষ্টা করব। তো পরের চারটেতে কি আছে, জুপিটার, বৃহস্পতি, স্যাটার্ন মানে শনি, ইউরেনাস এন্ড দেন নেপচুন। তো জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্রথমত এদের কি দেখবো, ডিস্টেন্স ফ্রম দ্য সান, সূর্য থেকে এদের হচ্ছে কি না দূরত্ব কতটা। সূর্য থেকে এদের দূরত্ব কতটা, বৃহস্পতির দূরত্ব হচ্ছে কি ৭৭,৮৬,০০,০০০। ঠিক আছে, সূর্যের দূরত্ব, সূর্য থেকে হচ্ছে বৃহস্পতির দূরত্ব পড়ছে কিনা ২৭ কোটি। ওকে, আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, তো বৃহস্পতির কি আছে না, বৃহস্পতির যে হচ্ছে দূরত্ব সূর্য থেকে সেটা কিনা ৭৭,৮৬,০০,০০০। দেন আছে আমাদের শনি, শনির হচ্ছে ডিস্টেন্স কত, ১৪৩,৩০,০০,০০০। বিশাল বড় ডিস্টেন্স, পরপর ডিস্টেন্স বাড়তে চলেছে, ১৪৩,৩০,০০,০০০। দেন আছে আমাদের ইউরেনাস, যার হচ্ছে ডিস্টেন্স ২৮৭,২০,০০,০০০। তারপরে আছে আমাদের নেপচুন, ৪৪৯,৫০,৫০,০০,০০০। ঠিক আছে, তো পরপর পরপর ডিস্টেন্স কিনা বাড়ছে। ডিস্টেন্স বাড়া মানে এদের কিন্তু টেম্পারেচারও বাড়ছে, টু বি নোটেড, কারণ হচ্ছে যত সূর্যের কাছে থাকবে তত হচ্ছে টেম্পারেচারটা কি থাকবে, বেশি থাকবে। বুধ শুক্র যেহেতু হচ্ছে সূর্যের সব থেকে কাছে, সেখানে হচ্ছে টেম্পারেচার কিন্তু অনেকটা বেশি। তারপরে পৃথিবী আর মঙ্গল যে জায়গায় আছে সেটা হচ্ছে আইডিয়াল একটা ডিস্টেন্স, যেখানে হচ্ছে কিনা উষ্ণতাটা প্রায় মাপে। এরপর থেকে যতগুলো আছে না, তাদের পরপর কি হচ্ছে না, টেম্পারেচারটা অনেকটা কমতে থাকছে, মানে প্রায় ফ্রিজিং টেম্পারেচার, বরফের মতো ধীরে ধীরে যত পেছনে যাবে। তারপরে কি আছে না, ইকুয়েটোরিয়াল ডায়ামিটার, পরিধি, জুপিটারের কত আছে ১,৪২,৯৮৪, অলমোস্ট পৃথিবীর থেকে ১১ গুণ। তারপরে কি আছে না, স্যাটার্ন, শনি, ১,২০,৫৩৬, ১০, মানে পৃথিবী থেকে ১০ গুণ ডবল আয়তন, ১০ গুণ ডবল নয়, সরি ১০ গুণ আয়তন। ইউরেনাসের কি আছে না ৫১,১১৮, আর দেন আছে নেপচুন, যার হচ্ছে কিনা ৪৯,৫২৮। তো এদের হচ্ছে যে আয়তনটা, এটা হচ্ছে আয়তন কিন্তু এর তুলনায়, পৃথিবীর তুলনায় অনেকটা বেশি। পৃথিবী যেখানে, পৃথিবীর শুক্রর হচ্ছে ১২,০০০ ছিল, এই পেজে সবাই একেবারে লাখে লাখে ছুঁয়ে যাচ্ছে। এটা হচ্ছে ১,০০,০০০ উপরে, এটা ১,০০,০০০ উপরে, এটা প্রায় ৫০,০০০, এটাও প্রায় ৫০,০০০। মানে এদের হচ্ছে আয়তনটা অনেকটা বেশি। কিন্তু এবার মজার বিষয় হচ্ছে এদের আবর্তন। ঠিক আছে, আবর্তনের ক্ষেত্রে কি, বৃহস্পতি আবর্তনের সময় লাগছে ৯ ঘন্টা ৫০ মিনিট। ৯ ঘন্টা ৫০ মিনিট মিনস প্রায়, আমরা বলতে গেলে রাত্রি ১২টায় আমি ঘুমাচ্ছি আর সকাল ৯টা ১০টা বাজার আগেই হচ্ছে বৃহস্পতি নিজের এক পাক ঘুরে নিয়েছে। আর তখন আমাদের পৃথিবী দেখি হচ্ছে ২৪ ঘন্টার সময়, ২৪ ঘন্টা ধরে হ্যাঁ চলছে, ঘুরছে তো ঘুরছে, ২৪ ঘন্টা সময় নিচ্ছে। কিন্তু ততক্ষণে বৃহস্পতি কি হয়েছে, অলরেডি এক পাক, প্রায় ২ পাকও সে হচ্ছে অলরেডি নিজে কমপ্লিট করে ফেলেছে। দেন কি না আছে আমাদের শনি, শনির কি আছে ১০ ঘন্টা, ১০ ঘন্টা সময়ের মধ্যে সে কিন্তু নিজের আবর্তন কমপ্লিট করছে। দেন ইউরেনাস হচ্ছে ১৭ ঘন্টা ১৪ মিনিট, আর নেপচুন কিনা ১৬ ঘন্টা ৭ মিনিট। তো এবারে ভেবে দেখুন যে বৃহস্পতি কিন্তু ১,৪২,৯৮৪, পৃথিবীর যেখানে হচ্ছে ১২,০০০-এর ডায়ামিটার, ১২,৭৫৭ ডায়ামিটার কমপ্লিট করতে ২৪ ঘন্টা মানে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড সময় লাগছে, সেখানে হচ্ছে বৃহস্পতি, তার হচ্ছে প্রায় ১০ থেকে ১১ গুণ পৃথিবীর থেকে সাইজ, তাও হচ্ছে সে কিন্তু না ৯ ঘন্টার মধ্যে, মানে ১০ ঘন্টা অলমোস্ট, ১০ ঘন্টার মধ্যে সে কি করছে না নিজের হচ্ছে পুরো একবার আবর্তন কমপ্লিট করে ফেলছে, মানে কি হারে না স্পিডে সে নিজের আবর্তনটাকে কমপ্লিট করছে। দেন কি আছে না স্যাটার্ন, শনি, সেও কি করছে, প্রায় হচ্ছে সে পৃথিবী থেকে ১০ গুণের কাছাকাছি, সে কি করছে না ১০ ঘন্টা ১৪ মিনিটের মধ্যে হচ্ছে সে নিজের আবর্তন কমপ্লিট করে ফেলছে। তারপর আছে কিনা ইউরেনাস, সেম
আয়তন অনেক বেশি কিন্তু 17 ঘন্টাতে কমপ্লিট। আর নেপচুনও আয়তন বেশি, 16 ঘন্টাতে কমপ্লিট। মানে এদের স্পিড পৃথিবীর তুলনায় কতটা বেশি। এদের মধ্যে সব থেকে বেশি কার? অবশ্যই হচ্ছে বৃহস্পতি, কারণ এর আয়তন সব থেকে বেশি কিন্তু এর সময়টাও সব থেকে কম লাগছে। ঠিক আছে, দেন কি না এই শনি, শনি কি আছে না আয়তন অনেক বেশি কিন্তু সময় অনেকটাই কম লাগছে। প্রায় এই শনি এবং এই যে হচ্ছে বৃহস্পতি দুজনের কিন্তু আবর্তন বেগ প্রায় সমান। ঠিক আছে, এই জন্য হচ্ছে যদি হিসাব করে বলা যায়, যেমন হচ্ছে পৃথিবী এবং মঙ্গল দুজনের হচ্ছে কিনা আবর্তন বেগ প্রায় সমান ছিল, তেমনি হচ্ছে শনি আবর্তন বেগ প্রায় সমান বলা ভুল হবে আসলে, আবর্তনের সময়টা, হ্যাঁ আবর্তন বেগও বলতে পারি, না বেগ অ্যাকচুয়ালি সমান হবে না, তার কারণ কি দুজনের আয়তনটা আলাদা হচ্ছে। মঙ্গল এবং পৃথিবীর আবর্তন বেগ কিন্তু সমান হবে না। ঠিক আছে, আমার মনে হয় আমারই বলা ভুল হচ্ছে। যদি হচ্ছে দুজনের আয়তনটা সমান হতো তাহলে, মানে প্রায় যদি সমান হতো তাহলে আমি বলতে পারতাম কি আবর্তনের বেগ সমান, কিন্তু দুজনের আয়তনের মধ্যে অনেকটা ডিফারেন্স, মঙ্গল হচ্ছে প্রায় পৃথিবীর থেকে পৃথিবীর অর্ধেক, সুতরাং তাদের আবর্তন বেগ সমান হতে পারে না। কিন্তু কি না আবর্তনের সময়টা সমান, হ্যাঁ আবর্তনের সময় সমান, ঠিক একই রকম ভাবে বৃহস্পতি আর হ্যাঁ বৃহস্পতি আর শনি তাদেরও কি আবর্তনের সময় সমান, এবং এদের ক্ষেত্রে বলা যেতে পারে আবর্তনের বেগটাও প্রায় সমান, কারণ দুজনের মধ্যে অলমোস্ট 27,000-এর ডিফারেন্স আছে, কিন্তু তার সত্ত্বেও তাদের স্পিডটা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, দেন আছে আমাদের পরিক্রমণের সময়। পরিক্রমণের সময় কি আছে, বৃহস্পতি লাগছে 11 বছর 318 দিন, মানে অলমোস্ট সে হচ্ছে 12 বছর কমপ্লিট করতে চলেছে। 12 বছর তার হচ্ছে কি না পুরো সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে সময় লাগছে। তারপরে কি আসছে না আমাদের শনি, শনির হচ্ছে 29 বছর 6 মাস, মানে 29.5 বছর। তারপরে কি আছে না ইউরেনাস, 84 বছর 1 মাস। আচ্ছা, আপাতত বর্তমান সময় হচ্ছে একজন মানুষের ক্ষেত্রে 80 বছর বাঁচা মানে অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, তো 80 বছর মানুষ বাঁচে, এবার তার মধ্যে যদি হচ্ছে 84 বছর শুধু ইউরেনাসের ঘুরতে সময় লাগে, মানে অনেক মানুষ এমনও থাকবে যারা ইউরেনাসের সূর্যের চারিদিকে একবার ঘোরার আগেই তারা মারা যাবে। ঠিক আছে, আর নেপচুনের তো কথা ছেড়েই দিই, মানে যে মানুষ জন্মেছে সে নেপচুনের পুরো হচ্ছে পরিক্রমণ কোনোদিনও দেখতে পাবে না। মানে আমি যখন জন্মেছি সেই সময়টাকে যদি হচ্ছে ধরা হয় কি নেপচুন নিজের হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরা শুরু করেছে, আমি শেষ, কিন্তু হচ্ছে তার ঘোরা শেষ নয়, কারণ 165 বছর তার শুধু কি লাগছে না সূর্যের চারিদিকে সে একবার ঘুরছে। তো তাতে কি সময় লাগছে না 165 বছর। মানে এদের পরপর কি পরপর অ্যাকচুয়ালি এদের হচ্ছে মানে এমন নাকি এদের স্পিডটা স্লো হয়ে গেছে, স্পিড স্লো নয়, পরপর এদের কক্ষপথের ডিস্টেন্স যেহেতু বাড়ছে না সেই অনুসারে হচ্ছে কি না তাদের হচ্ছে মানে পরিক্রমণের স্পিড চলছে, পরিক্রমণের সময় লাগছে। সুতরাং এটা বলা ভুল হবে কি এদের হচ্ছে পরিক্রমণের গতি খুব কমে গেছে, পরিক্রমণের গতি খুব কমেনি কিন্তু কক্ষপথের পরিমাণটা বেড়েছে। আচ্ছা, এবার এদের বিষয়ে ফান ফ্যাক্ট কি না জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, ঠিক যেমন হচ্ছে বুধ, বুধের বিপরীতে আছে বৃহস্পতি। বুধ কি না সব থেকে ছোট গ্রহ, বৃহস্পতি না সব থেকে বড় গ্রহ। তারপরে কি আছে জুপিটার ইজ কল্ড দ্য কিং অফ প্ল্যানেট, সমস্ত গ্রহের রাজা কাকে বলা হয়, বৃহস্পতিকে। ঠিক আছে, আর দ্য গ্র্যাভিটেশনাল পাওয়ার অফ দিস প্ল্যানেট ইজ ম্যাক্সিমাম, যত কোনো গ্রহের হচ্ছে সাইজ বড় হবে না তত তার কি হবে না মাধ্যাকর্ষীয় শক্তি অনেকটা বাড়তে থাকবে। তো এই যে গ্র্যাভিটেশনাল পাওয়ার অফ জুপিটার, এটাও কিনা অনেক বেশি, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ কতটা আমরা বলতে পারছি, কারণ আমরা পৃথিবীতে আছি, আমরা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে ভালো, খুব বেশি না হলেও যদি হচ্ছে নলেজেবলি ভাবা যায় তাহলে খুব বেশি নয়, কিন্তু বাস্তবিক জীবনে অনেক ভালোভাবে পরিচিত। এর থেকেও অনেক বেশি, কারণ যেহেতু 11 গুণ বেশি যদি হচ্ছে পৃথিবীর থেকে বৃহস্পতির সাইজ হয় তাহলে তার মাধ্যাকর্ষণের পরিমাণটাও কিন্তু সেই অনুপাতেই বেড়েছে। তারপরে কি আছে শনি, শনির ক্ষেত্রে কি হচ্ছে স্যাটার্ন ইজ সারাউন্ডেড বাই মিলিয়ন্স অফ টাইনি অবজেক্টস লাইক ডাস্ট কমেট রক আইস এটসেট্রা। তো শনির কি হচ্ছে শনির চারিদিকে না ছোট 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 অনেক ধরনের বস্তু ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে কি আছে না ধুলো আছে, কমেট মানে বিভিন্ন ধূমকেতু এই ধরনের জিনিস আছে, গ্রহাণুপুঞ্জ, তারপরে কি আছে না পাথর জাতীয় আছে, বরফ আছে এবং গ্যাসীয় উপাদান তো আছে। তো এই সমস্ত কিছু শনির চারিদিকে ঘোরার কারণে কি হচ্ছে শনির চারিদিকে না দেখে মনে হয় যেন একটা বলয় বা রিং বা আংটির মতো একটা চক্রাকার কোনো হচ্ছে জিনিস আবর্তন করে রেখেছে শনিকে। তো এই যে আবর্তন করে রেখেছে এগুলোকে আমরা কি বলি বলয়।
ঠিক আছে? তো শনির কটা বলয় আছে? 7টা। শনির 7টা বলয় আছে। দেন কি আছে না, শনি the Saturn is the least dense planet on the solar system. পুরো সৌরজগতের মধ্যে সবথেকে হচ্ছে কম ঘনত্বযুক্ত হচ্ছে যদি কোনো গ্রহ, যদি নয় সবথেকে কম ঘনত্বযুক্ত গ্রহ হচ্ছে কিনা শনি। ঠিক আছে? নেক্সট আছে ইউরেনাস। ইউরেনাসের ক্ষেত্রে কি আছে না, ইউরেনাস হচ্ছে খুবই ঠান্ডা একটা গ্রহ, কারণ অবশ্যই যেমন বলেছি পৃথিবী হচ্ছে আর মঙ্গল সব থেকে আইডিয়াল জায়গায় আছে। পৃথিবী এবং মঙ্গল থেকে যত হচ্ছে দূরে দূরে যাওয়া হবে তত হচ্ছে কিন্তু টেম্পারেচার কমতে থাকবে। তো এইখানে ইউরেনাস এবং নেপচুনের টেম্পারেচার কিন্তু অনেকটাই কম। ঠিক আছে? অলরেডি যদি শনিতেই হচ্ছে শনির চারিদিকে বরফ ঘুরে বেড়াচ্ছে আমরা বলতে পারি, তাহলে ইউরেনাস আর নেপচুন তারা তো নিজেরাই পুরো বরফ। ইউরেনাসেরও কি আছে? আচ্ছা, ইউরেনাস ইট ইজ রিচ ইন মিথেন। মিথেন গ্যাসের বিষয়ে আমরা কেমিস্ট্রি বা বৈজ্ঞানিক বিভাগে পড়েছি মিথেন গ্যাসের বিষয়। তো সেই মিথেন গ্যাস কি আছে না, এই ইউরেনাসে পরিপূর্ণ আছে। ইউরেনাসেও মিথেন গ্যাস প্রচুর আছে, নেপচুনেও কিন্তু মিথেন গ্যাস প্রচুর আছে। ঠিক আছে? এছাড়া কি আছে না, ইউরেনাসের হচ্ছে বলয় আছে, ইট হ্যাজ রিংস। ইউরেনাসেরও বলয় আছে। ঠিক আছে? আর নেপচুন এক্সট্রিমলি কোল্ড, প্রচন্ড ঠান্ডা একটা গ্রহ, এই যে যেমন দেখতে পাচ্ছি। তো এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে একই রকম ভাবে বিশাল পরিমাণে হচ্ছে মিথেনের রয়েছে, অস্তিত্ব রয়েছে। আর মিথেনের অস্তিত্ব থাকার কারণে মিথেন আছে প্লাস এটা যেহেতু দূরে আছে তাই প্রচন্ড ঠান্ডায় না মিথেনও জমে গেছে। তাই দূর থেকে দেখে এই গ্রহটাকে দেখে না পুরো একটা নীল গ্রহ মনে হয়। ঠিক আছে? কিন্তু এটাকে নীল গ্রহ বলা হয় না। ঠিক আছে? শুধু দেখতে নীল দূর থেকে, কিন্তু এটা নীল গ্রহ নয়। নীল গ্রহ কিন্তু পৃথিবী। এটা দেখতে শুধু নীল, এই জন্য একে তকমা দেওয়া হয়নি, জানি না কেন। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলে দিই। এই যে যেমন হচ্ছে আমরা কি দেখেছিলাম, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই চারটের বিষয় আমরা আগেই জেনেছি। তো এই চারটের ক্ষেত্রে না আমরা জেনেছিলাম কি, বুধ, তারপরে পৃথিবী আর মঙ্গল, এরা তিনজনে কি করছিল না, পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে সূর্যের দিক চারিদিকে কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছিল। শুধু একমাত্র শুক্র সে কি করেছিল, সে হচ্ছে শুধু সবার থেকে উল্টো পূর্ব থেকে পশ্চিম দিকে হচ্ছে প্রদক্ষিণ করছিল। কিন্তু এখানে এসে আবার আরেকজন নতুন জুড়েছে। তিনি কে? তিনি হচ্ছে যে ইউরেনাস। ইউরেনাস কি করছে, সে বলছে আমি হচ্ছে এই গ্রহের দলেও যাবো না, আমি ওই গ্রহের দলেও যাবো না, আমি সম্পূর্ণ নিজের পথ বানাবো। সে নিজের পথ বানিয়েও দিয়েছে, সে উত্তর থেকে দক্ষিণে হচ্ছে ঘোরে। তো একটু আগে যখন আমি হচ্ছে সেই যে একটা পৃথিবীর এরকম একটা ঘুরছিল না, আমি দেখিয়েছিলাম যেখানে বলেছিলাম এই যে বাঁকা একটা, এটাকে একটু নজর করে রাখো, সেটাই ছিল ইউরেনাস। ইউরেনাস কি করে, ইউরেনাস হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরছে, যেখানে অন্যান্য সমস্ত গ্রহ কি করছে, তারা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। ঠিক আছে? নেক্সট, এরপরে কি আছে না, সূর্যের মোট তাহলে গ্রহ কতটা আছে, কতগুলো আছে? 13টা। ঠিক আছে? 13টা এন্ড স্টিল গোয়িং, এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা চলছে। কি কাউন্ট করা চলছে বোঝাচ্ছি। প্রধান গ্রহ আছে মূলত 8টা, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। প্রধান গ্রহ কিন্তু 8টা আছে এবং 8টাই থাকবে। কি কি আছে না, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটো আর আমাদের হচ্ছে গ্রহের মধ্যে পড়ে না, কারণ প্লুটোর সাইজ এতটা ছোট, সেটাকে বামন গ্রহ বলে বামন গ্রহের দলে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবার বামন গ্রহ কি আছে না, 5টা আছে। কি আছে না, সেরাস, হাউমিয়া, মাকিমাকি, এরিস, এটা হতো এরিস আর দেন প্লুটো। তো বামন গ্রহের কি হচ্ছে না, সেরাস, হাউমিয়া, মাকিমাকি, এরিস, প্লুটো। বামন গ্রহ কিন্তু আসলে শুধু 5টা নেই, বামন গ্রহ কিন্তু 5-এর বেশি আছে। 5-এর বেশি আছে, তাও আমরা কেন 5টা বলছি, মানে যেহেতু IAU এর দ্বারা কি হয়েছে না, এই 5টাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তো এই 5টাকেই হচ্ছে কিন্তু মূলত বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও 2024-25 সাল পর্যন্ত হচ্ছে কিন্তু অনেক নতুন নতুন বামন গ্রহ আবিষ্কার করা হয়েছে, কিন্তু তাদেরকে এখন অব্দি যেহেতু স্বীকৃতি দেওয়া হয়নি, তাদেরকে এখনো হচ্ছে কিন্তু কাউন্ট করা হয়নি। তো এই সেরাস এবং প্লুটো হচ্ছে, সেরাস কি না সব থেকে ছোট বামন গ্রহ, আর প্লুটো হচ্ছে সব থেকে বড় বামন গ্রহ, মানে বামন গ্রহের মধ্যে সব থেকে বড় প্লুটো, সব থেকে ছোট সেরাস। আর এই যে এরিস, আমি এটা কেটে সঠিক করে দিচ্ছি, এটা সেরাস নয়, এটা হবে বাহ কি দারুণ হ্যান্ডরাইটিং, হাততালি বাজিয়ে একটু বসে বসে। তো এটা কিনা এরিস। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, গ্রহগুলির মধ্যে সব গ্রহ ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করে। আমি এখানে ভুল লিখেছি, উল্টো দিকে নয়।
ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তো কি হচ্ছে না, সমস্ত গ্রহ তারা কি করছে না, তারা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে তারা হচ্ছে কি না সূর্যকে প্রদক্ষিণ করছে। কিন্তু একমাত্র শুক্র গ্রহ কি করছে না পূর্ব থেকে পশ্চিম দিকে প্রদক্ষিণ করছে, এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণ দিকে প্রদক্ষিণ করছে। প্লিজ নোট। ওকে। আচ্ছা, এবার যেমনকি বলেছিলাম, যদিও বা আমরা কিন্তু শুধুমাত্র হচ্ছে শনির বলয় দেখতে পাই, কিন্তু শনি কিন্তু একমাত্র গ্রহ নয় যার শুধু বলয় আছে। কার কার বলয় আছে? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই চারজনেরই কিন্তু বলয় আছে। এবং কার কটা করে আছে? বৃহস্পতির 4টে বলয় আছে, শনির হচ্ছে 7টা বলয় আছে, ইউরেনাসের 13টা বলয় আছে, আর নেপচুনের 6টা। যদি বলা হয় সব থেকে বেশি বলয় কার আছে, সেটা হচ্ছে ইউরেনাস। যদি বলে সব থেকে কম বলয় কার আছে, সেটা হচ্ছে বৃহস্পতি। কিন্তু সব থেকে দৃশ্যমান বলয় কার আছে, মানে যার বলয়গুলো সব থেকে ভালোভাবে দেখা যায়, সেটা হচ্ছে কিন্তু শনি। ঠিক আছে। আচ্ছা, পৃথিবী এবং মঙ্গলে আবর্তনের বেগ প্রায় সমান। সেখানেই বলেছিলাম আবর্তনের আসলে বেগ সমান নয়, কিন্তু আবর্তনের সময়টা প্রায় সমান। ঠিক আছে। সূর্য থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে পরিক্রমণের বেগ কমতে থাকে। সূর্য থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে পরিক্রমণের বেগ কমতে থাকে বলতে আসলে পরিক্রমণের বেগটা কমে না, কিন্তু বলতে গেলে হচ্ছে যেহেতু ডিস্টেন্স অনেক বেড়ে যাচ্ছে না, এই জন্য হচ্ছে তাদের স্পিডটা মানে বেগটা কমছে না, কিন্তু হচ্ছে যেহেতু হয়ে যাচ্ছে এই জন্য বলা হচ্ছে কি বেগটা কমে গেছে। কারণ যদি হচ্ছে পরিক্রমণের বেগের বিষয়ে বলি, যেহেতু কক্ষপথের আয়তনটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই অনুপাতে হচ্ছে কিন্তু তাদের বেগ ঠিক আছে, কিন্তু যেহেতু সার্বিকভাবে দেখা হয় তাই তাদের বেগটা কমে গেছে। আচ্ছা, বৃহস্পতি শনির আবর্তন বেগ প্রায় অনেক বেশি। যেমন বলেছিলাম বৃহস্পতির হচ্ছে প্রায় 1,47,000 কিলোমিটার তার হচ্ছে পরিধি। সূর্যেরও কি আছে, শনিরও কি আছে, তারও হচ্ছে 1,20,000 পরিধি। তো এত পরিধির হচ্ছে কি না মানে যে গ্রহগুলো তারা কত পৃথিবীর আধা সময় তারা হচ্ছে নিজেদের আবর্তন কমপ্লিট করছে। পৃথিবী যেখানে হচ্ছে কি না তার 24 ঘন্টায় শেষ করছে, সেখানে সে হচ্ছে কি না অলরেডি 9 ঘন্টা একজন শেষ করে ফেলছে, অলরেডি 10-এ একজন শেষ করে ফেলছে। মানে তাদের স্পিড কতটা বেশি যে প্রায় 1 লক্ষের বেশি হচ্ছে তাদের যে ডায়ামিটার যে পরিধি, সেটাকে তারা এত কুইক হচ্ছে কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে। এই জন্য এদের কি বলতে পারি আবর্তনের বেগ অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা, এবার আসি পৃথিবীর গতি সম্বন্ধীয় বিভিন্ন পর্যবেক্ষণ। পৃথিবীর গতি এই বিষয়ে হচ্ছে কিন্তু অনেক ধারণা রয়েছে, অনেক না আসলে মূল দুটোই ধারণা আছে। একটা কিনা পৃথিবী কেন্দ্রিক ধারণা, আর একটা হচ্ছে সূর্য কেন্দ্রিক ধারণা। তো হোয়াট ইজ পৃথিবী কেন্দ্রিক ধারণা এন্ড হোয়াট ইজ সূর্য কেন্দ্রিক ধারণা? পৃথিবী কেন্দ্রিক ধারণা মানে প্রাচীন সময় লোকেরা কি করতো, আমি পরের স্লাইডে ব্যাখ্যা করবো, শুধু ছবি দুটো দেখে নিই পরের স্লাইডে। হ্যাঁ, তো পৃথিবী কেন্দ্রিক ধারণা এবং সূর্য কেন্দ্রিক ধারণা। তো প্রথমে বলি পৃথিবী কেন্দ্রিক ধারণা। আগেকার সময় লোকেরা কি করতো না, তারা হচ্ছে যেহেতু তখন বৈজ্ঞানিক বিভিন্ন হচ্ছে আবিষ্কার নেই, তাদের কাছে যাচাই করার কোনো হচ্ছে মানে উপায় নেই, তো তারা কি করতো, তারা হচ্ছে বিভিন্ন জিনিস যা নিজের চোখের সামনে দেখছে সেইভাবে হচ্ছে দেখে তারা সেগুলোকে হচ্ছে জাজ করার চেষ্টা করতো। তারা সেই অনুসারে বিবেচনা করতো। তো তারা দেখছে কি সকালবেলা হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠছে আর সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো সেই অনুসারে তারা কি ধারণা লাগিয়েছিল কি একমাত্র পৃথিবী হচ্ছে স্থির আছে, বাকি যত গ্রহ গ্রহাণুপুঞ্জ সব কি কি করছে না পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। ঠিক আছে। এটা তাদের ধারণা ছিল কি পৃথিবী কেন্দ্রে স্থির এবং অন্যান্য সমস্ত গ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু সরি, কিন্তু পরে যাব। আর এই ক্ষেত্রে তারা কি মনে করতো না সূর্য এবং চাঁদ তাদেরকেও তারা হচ্ছে কি না মনে করতো তারাও হচ্ছে এক একটা গ্রহ। ঠিক আছে। নর্মালি কিন্তু সূর্য এবং চাঁদ গ্রহ না, সেটা আমরা এখনকার সময় জানি কি চন্দ্র হচ্ছে বা চাঁদ সে হচ্ছে উপগ্রহ এবং সূর্য হচ্ছে নক্ষত্র। কিন্তু তখনকার সময় লোকেরা কি ভাবতো না সূর্য এবং চাঁদও কিন্তু এক একটা গ্রহ। এই জন্য তাদের লিস্ট অনুসারে গ্রহ কি কি ছিল, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আর তারা এই অনুসারে নিজের সপ্তাহের 7টা দিনের নামকরণও করে ফেলেছিল। তারা হচ্ছে সূর্য থেকে সানডে, মুন থেকে মানডে, মঙ্গলকে হচ্ছে টুইসডে, বুধকে হচ্ছে ওয়েডনেসডে, বৃহস্পতিকে থার্সডে, তারপরে শুক্রকে হচ্ছে ফ্রাইডে এবং শনিকে স্যাটারডে করে হচ্ছে তারা নিজেদের সপ্তাহের নামও করে ফেলেছিল। ঠিক আছে। তারপরে কি না খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কি করেছিল না অ্যানেক্সিমেন্ড এবং প্লেটো। তো অ্যানেক্সিমেন্ডারের নাম আমরা হচ্ছে পৃথিবীর আকারের বিষয়ে যখন পড়েছিলাম
তখন হচ্ছে সেখানে দেওয়া আছে, ভিডিও একটা আছে। সেখানে অ্যানেক্সিমেন্ডার কি করেছিলেন, তিনি হচ্ছে, একে তো বলা হতো কি পৃথিবী সমতল, মানে পৃথিবী এরকম ফ্ল্যাট একটা চলতে 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 ধুপ করে পড়ে যাবো, এরকম থালার মতো একটা, কোনো গোল কিচ্ছু নয়। তো তখন এরকম হচ্ছে ধারণা নেওয়া হতো। আর অ্যানেক্সিমেন্ডার কি করেছিলেন, তিনি সেই ধারণাকে আরো এক গাঁট এগিয়ে নিয়ে গেছিলেন। তিনি হচ্ছে সেই ধারণার উপর কাজে লাগিয়ে পৃথিবী একটা হচ্ছে যে মানে সমতল অংশ, এই বিষয়ে হচ্ছে ধারণা লাগিয়ে তিনি একটা পুরো মানচিত্র পর্যন্ত এঁকে ফেলেছিলেন। ঠিক আছে? আর তার সাথে কে সঙ্গ দিয়েছিলেন, প্লেটো। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অ্যানেক্সিমেন্ড এবং প্লেটো দুজনেই কিন্তু এই ধারণাটা হচ্ছে প্রমাণ করেছিলেন বা সমর্থন করেছিলেন, প্রমাণ করা সম্ভব নয়। তো সমর্থন করে তারা বলেছিলেন কি না, পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশের সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে। আর খ্রিস্টপূর্ব 150 গিয়ে কি করছে, টলেমিও সেই একই কথাকেই হচ্ছে সমর্থন করছে। ঠিক আছে? কি পৃথিবী হচ্ছে কেন্দ্রে স্থির আছে এবং অন্যান্য সমস্ত হচ্ছে গ্রহ সূর্যের পৃথিবীর চারিদিকে কেন্দ্র করে ঘুরছে। এরপরে কি ধারণা এলো, তো এই পৃথিবী কেন্দ্রিক ধারণা মানে জিওসেন্ট্রিক থিওরি। এরপরে কি এলো, এরপরে এলো আমাদের হচ্ছে সূর্যকেন্দ্রিক ধারণা। সূর্যকেন্দ্রিক ধারণা মানে হেলিওসেন্ট্রিক থিওরি। তো এক্ষেত্রে কি বলা হলো, প্রথমত 499 খ্রিস্টাব্দে আর্যভট্ট বলেছিলেন যে পৃথিবী নিজ অক্ষের চারপাশে আবর্তন করে। মানে আর্যভট্ট প্রথম ব্যক্তি ছিলেন যিনি হচ্ছে বলেছিলেন কি পৃথিবী হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। ঠিক আছে? আর এরপরে 1514 গিয়ে কি বলছে, নিকোলাস কোপার্নিকাস প্রথম বলছে যে মহাবিশ্বের ভারকেন্দ্র হলো সূর্যের নিকটে। মহাবিশ্বের ভার কেন্দ্র হলো সূর্যের নিকটে, মানে মহাবিশ্বের ভার কেন্দ্র মানে মূল কেন্দ্র, কেন্দ্রে কি আছে না সূর্য আছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে চলেছে। সে হচ্ছে 1514 খ্রিস্টাব্দে নিকোলাস কোপার্নিকাস এই বিষয়ে হচ্ছে ধারণা প্রদান করেন তার বইয়ের কোন বইয়ে, ডে রেভলিউশনিবাস। এই বইয়ে হচ্ছে তিনি হচ্ছে বলেছিলেন কি মহাবিশ্বের ভার কেন্দ্র অর্থাৎ সমস্ত যে গ্রহ আছে, গ্রহের কেন্দ্রে কি আছে না সূর্য আছে এবং পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে কি করছে না আবর্তন করছে। আর তারপরে বিজ্ঞানী কেপলার তিনিও কি করেছিলেন, কোপার্নিকাস যে ধারণাটা দিয়েছিলেন সেই সেম ধারণাটাকে তিনিও হচ্ছে কিন্তু সমর্থন করেছিলেন। ঠিক আছে? এরপরে কি এসেছিল, এরপরে এসেছিল কি না গ্যালিলিও গ্যালিলেই, খুবই হচ্ছে পরিচিত। গ্যালিলিও গ্যালিলেই কি করেছিলেন, আচ্ছা মনে রাখুন 499 এ আর্যভট্ট কি করছেন, তিনি হচ্ছে প্রথমবার বলছেন কি পৃথিবী হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। তারপরে গিয়ে 1514 গিয়ে কি হচ্ছে না সেখানে গিয়ে হচ্ছে আহ আমাদের নাম ভুলে যাচ্ছি, আমি নাম ভুলে গেছি, সরি। তো তিনি কি বলছেন, তিনি বলছেন হচ্ছে কি না, ও কোপার্নিকাস, সরি, কোপার্নিকাস কি বলছেন, তিনি বলছেন কি সূর্য হচ্ছে কেন্দ্রে আছে, বাকি সমস্ত গ্রহ হচ্ছে তাকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। তো তারপরে গ্যালিলিও কি করেছিলেন, গ্যালিলিও প্রথম ব্যক্তি ছিলেন যিনি হচ্ছে সেটাকে বৈজ্ঞানিকভাবে যাচাই করে তবে সমর্থন করেছিলেন। অন্যান্যরা কি করেছিল, অন্যান্যরা বিভিন্ন থিওরিকে কাজে লাগিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ অনুবীক্ষণ বিভিন্ন জিনিস করেছিলেন, করে হচ্ছে তারা কি করেছিলেন না এই জিনিসটাকে সমর্থন করেছিলেন কি সূর্য কেন্দ্রে আছে বাকি সব ঘুরছে। কিন্তু গ্যালিলিও কি করেছিলেন, তিনি টেলিস্কোপ আবিষ্কার করলেন। আর টেলিস্কোপ আবিষ্কার করে তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে সেই টেলিস্কোপের হচ্ছে মাধ্যমে বৈজ্ঞানিকভাবে জিনিসটাকে নিশ্চিত করলেন কি সূর্য কেন্দ্রে আছে, বাকি সমস্ত গ্রহ তার চারপাশে ঘুরছে, আর তারপরে সেটাকে সমর্থন করলেন। কিন্তু তখনকার লোকেরা এই জিনিসটাকে সাধারণভাবে গ্রহণ করেনি। কারণ তখনকার লোকেরা হচ্ছে কি তারা যে ফিক্সড ধারণার মধ্যে ছিল সেই ধারণা থেকে বাইরে যে কোনো জিনিসকে তারা বিধর্ম বলে মনে করতো। তো সবাই হচ্ছে কি বলতো না, কোপার্নিকাস, সরি কোপার্নিকাস না, টলেমি, প্লেটো, অ্যারিস্টটল, অ্যারিস্টটল নয়, অ্যানেক্সিমেন্ডার, তারা যে জিনিসটা ধারণা দিয়েছিল সেই ধারণাটাই কিন্তু সঠিক, বাকিদের কি না ধারণা সঠিক নেই। এবং এর জন্য অলমোস্ট গ্যালিলিওকে কি না মৃত্যুদণ্ড পর্যন্ত পাওয়ার মতো বিচারের মধ্যে দাঁড় করানো হয়েছিল। তারপরে কি এলো, 16 শতাব্দী এলো। 16 শতাব্দীতে কি হলো না, বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি দ্য প্রিন্সিপিয়া গ্রন্থের মধ্যে মাধ্যাকর্ষণের 3টে সূত্রকে লিখলেন। তিনি হচ্ছে একটা আপেলকে পড়া দেখলেন, সেখান থেকে মাধ্যাকর্ষণের বিষয়ে ধারণা নিলেন, দিয়ে তারপর তিনি সমস্ত সাইন্টিফিক থিওরি লাগিয়ে তিনি হচ্ছে মাধ্যাকর্ষণের 3টে সূত্র বের করলেন। এবং এই 3টে সূত্রের মধ্যে থেকে প্রথম সূত্র দিয়ে তিনি হচ্ছে কি না প্রমাণ করলেন কি সূর্য কেন্দ্রে আছে এবং বাকি সমস্ত গ্রহ কিন্তু কি করছে না ঘুরে যাচ্ছে। এই যে যেমন দেখা যাচ্ছে কি দৌড়াচ্ছে, বন 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 করে দৌড়াচ্ছে, এই জিনিসটা তিনি প্রমাণ করলেন। আর তারপর থেকে এখনো পর্যন্ত আমরা সকলে কিন্তু সেই ধারণাটাকেই গ্রহণ করছি।
আচ্ছা, এখানে দেখে কিন্তু এমন ভাববেন না কি হচ্ছে এই দুটো হচ্ছে খুব স্পিডে চলছে, বাকিরা খুব স্লো চলছে। আসলে না। তাদের হচ্ছে কিন্তু কেন্দ্র মানে কক্ষপথ অনেক বেশি। এজন্য তারা হচ্ছে যে স্পিডে চলছে, এদের কক্ষপথ অনেক ছোট বলে এদের দেখে মনে হচ্ছে যেন কত হচ্ছে কুইক। ঠিক আছে? তো এতটা পর্যন্ত ছিল আজকের জন্য। তো এর পরের ক্লাসে আমরা কি দেখবো না পৃথিবীর আবর্তনের বিষয় দেখবো। আর তারপরে হচ্ছে এখন এই চ্যাপ্টারে অনেকটা বাকি আছে, তো সেগুলো আমরা হচ্ছে এক এক করে জানবো। আজকের জন্য এতটাই বেশি প্রেশার নিলে হচ্ছে হবে না। তো যে জিনিসগুলোকে বললাম সেই জিনিসগুলোকে ভালো করে মনে রাখবেন এবং সেই অনুসারে হচ্ছে কিন্তু একটু মানে বইয়েও নিজেদের হচ্ছে মনোযোগ দেবেন এবং সেখান থেকে হচ্ছে যে কোয়েশ্চেন গুলো যদি আপনারা কিছু বুঝতে না পারছেন তাহলে আমাকে বলবেন, আমি হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাকে জানানোর চেষ্টা করব। তো আজকের জন্য ক্লাস এতটাই। আশা করছি আপনাদের ভালো লাগলো। এই এতটা পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।